আজ সংসদে পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট, কাল থেকে কার্যকর। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার বললেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে না জানালেন তথ্য উপদেষ্টা। পলাতক হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান। করাটা অনুচিত, আমি অপরাধ এভাবে বলছি না, এটা অনুচিত এবং আমি আশা করি আমাদের মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ঘোষণা, হত্যা উস্কানির 8 অভিযোগ, ঋণখেলাপি হওয়ায় আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল। পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সেই অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। গণতান্ত্রিক রাজনীতিতে ফিরলেও আদর্শ বদলায়নি জামাত। দেশকে সংকটে ফেলতে ষড়যন্ত্র করছে দলটি, বলছেন বাম নেতারা। সংসদে তারা বক্তৃতা কিন্তু বলেছেন তারা সংবিধানকে মান্য করবেন, সংসদকে তারা ডিস্টেবিলাইজ করবেন না, কিন্তু বাইরে এসে তারা বলছেন তারা গণঅভ্যুত্থানের ডাক দিচ্ছেন। মুস্তাফা মনোয়ারের মরদেহ শহীদ মিনারে, সর্বস্তরের শ্রদ্ধা। যা দিয়েছেন অনেক দিয়েছেন, এর প্রতিদান আমরা দিতে পারবো না। বিটিভি প্রাঙ্গণে প্রথম জানাজা সম্পন্ন, বনানী কবরস্থানে দাফন। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য বৈঠক নিয়ে ধোঁয়াশা, প্রতিশ্রুতি পালনের ওয়াশিংটনকে তেহরানের শর্ত, গাজা লেবাননে ইসরায়েলি আগ্রাসন। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে আজ। নতুন এই বাজেটে বিভিন্ন বিষয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে আভাস মিলেছে, আর বাজেট পাশ হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে। সংসদে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবারের বাজেটে। বলেন, বাংলাদেশের কূটনীতির মূল লক্ষ্য এখন সবার আগে বাংলাদেশ, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল পাশ হয়েছে। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল সহ বেশ কিছু সংশোধনী ছিল অর্থ বিলে। গেল 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় বৃদ্ধির হার আরো কম হতে পারে, যেটা আমরা সম্পূরক বাজেট পাশ করার সময় দেখেছি কয়েকদিন আগে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। চীনের সাথে চুক্তিতে ভারতের সাথে সম্পর্কের অবনতি হবে না, এমন তথ্য জানিয়েছে উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে চীনের সহযোগিতা নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, চীনের সাথে চুক্তি হলেও ভারতের সাথে সম্পর্কের কোনো অবনতি হবে না। সচিবালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করারও অনুরোধ জানান। তিস্তা প্রকল্প বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহের কথা জানিয়েছিল ভারত। শেষ পর্যন্ত চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সমঝোতা হলে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সেই শঙ্কা নাকচ করে জানান, নিজ স্বার্থ রক্ষা করে ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে। এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর করার যে প্রস্তাব দিয়েছে বেইজিং, সে বিষয়ে ঢাকা কি করতে যাচ্ছে, এমন প্রশ্নে উপদেষ্টা জানান, এর সম্ভাব্যতা যাচাই করা হবে। সবার চাহিদা মিললেই কেবল সেই করিডোর হতে পারে। আমরা তো এই সমাজে বাস করি, তো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার খবর প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ডক্টর জাহেদ। শেখ হাসিনার বক্তব্য
বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের 12,500 কোটি টাকার দুর্নীতি বিষয়ক টিআইবির অভিযোগ খতিয়ে দেখবে সরকার। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেন বিএনপি। মনোনয়নপ্রাপ্ত বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যু নিয়ে উচ্চ আদালতে যান। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও তারপরও এই ইস্যুতে ওই আসনে যেন ফলাফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য 15 জুন দিন রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার আসলাম চৌধুরীকে ঋণ খেলাপি ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বাতিল হয় তার প্রার্থিতা বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। এদিকে এ রায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন আপিলকারীর আইনজীবী। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তবে এত সবকিছু আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ অবজারভেশনে কি আসে তার উপর নির্ভর করবে ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কেন্দ্রিক আইনি সিদ্ধান্ত। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ পেলেও আদর্শগত পরিবর্তন হয়নি বিরোধী দল জামাতের, যে কারণে 4 মাসের মাথায় সরকার পতন আর নতুন অভ্যুত্থানের হুঁশিয়ারি দিচ্ছে দলটি। এমন মন্তব্য বামপন্থী রাজনীতিকদের। তারা মনে করেন, হতাশা কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সংসদের পাশাপাশি রাজপথে উত্তাপ ছড়াচ্ছে জামায়াত। বলেন, ভঙ্গুর অর্থনীতি সচল করে দেশকে এগিয়ে নিতে হলে জামাতের আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসতে হবে, নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা। আরও জানাচ্ছেন রাশেদ রায়হান। শুরু থেকে দেশ ও বিদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে জামায়াত। লক্ষ্য আদায়ে নানা অপপ্রচার চালানোর অভিযোগও আছে দলটির বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত হালে পানি পায়নি খুব একটা। ভোট আর জোট রাজনীতির এমন নানা সমীকরণে সংসদে জামায়াত স্থান পায় বিরোধী দলের আসনে। যেখানে সমস্যা ওখানেই অভিযোগ করেছে, যেখানে সমস্যা নাই সেখানে কোনো অভিযোগ নাই। গণতান্ত্রিক রীতি হলেও অধিবেশনের প্রথম কার্যদিবস থেকেই আগ্রাসী দেখা গেছে জামায়াতকে। এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। কেবল সংসদ নয়, রাজপথেও সরকার পতনে জোরালো হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন জামায়াত নেতারা। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 4 মাসের মধ্যেই কেন সরকার পতনের দাবি তুলতে হবে? আর বিএনপি সরকার কি ক্ষতি করেছে এখনই এতটা মরিয়া হয়ে উঠেছে বিরোধী দল? এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কিভাবে এগোবে দেশ? তারা কতকগুলো মনে করে যে এই নির্বাচন যথাযথ হয়নি, কিন্তু গৃহযুদ্ধ ঠেকানোর জন্য মেনে নিছে। আমি তো এই কথা যিনি বলেছে, আমি মনে করি যে তিনি অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার এবং এইখানে আইনের মুখোমুখি করা দরকার। তারা প্রকৃত গণতান্ত্রিক রাজনীতি না করে একটা হুমকি দিয়েই
বাংলাদেশকে ওই পুরনো পাকিস্তান পন্থার দিকে নিয়ে আসতে চায় এবং এখন যে গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা হচ্ছে এইটাকে তারা সংকটে ফেলতে চায়। বামপন্থী নেতারা মনে করেন ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় জামায়াত, তাই অপ্রাসঙ্গিকভাবে সরকার পতনের কথা বলে হতাশা কাটিয়ে চাঙ্গা রাখতে চায় দলীয় নেতাকর্মীদের। সরকার দলের সাথে এক ধরনের বোঝাপড়া, এক ধরনের নেগোসিয়েশন করে বরঞ্চ কীভাবে তারা তাদের এই বিদ্যমান পার্লামেন্টে তারা এখন যে প্রধান বিরোধী দল আছেন, যেটা সম্ভবত তারা আজ থেকে 4 মাস বা 6 মাস আগে তারা ভাবতে পারেননি যে তাদের জন্য এরকম একটা অপার সুযোগ তৈরি হবে। তো এই সুযোগটা তারা আসলে হাতছাড়া করতে চাইবেন না। কোনো নেতার মতে ৭১কে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনীতির মাঠে ফায়দা লোটার চেষ্টা করছে বিরোধী দল। তারা যে যুদ্ধাপরাধীদের সহযোগী হয়েছিলেন এবং নিজেরাও যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জিনিসটা ভুলিয়ে দেওয়ার জন্য ৭১-এর বিকল্প হিসাবে ২৪কে দাঁড় করাবার একটা চেষ্টা করেছেন সবসময়। আর বিএনপিকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে তারা প্রধান বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হতে চাইছেন। সংসদে তারা বক্তৃতায় কিন্তু বলেছেন তারা সংবিধানকে মান্য করবেন, সংসদকে তারা ডিস্টেবিলাইজ করবেন না, কিন্তু বাইরে এসে তারা বলছেন তারা গণঅভ্যুত্থানের ডাক দিচ্ছেন। বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন করে দেশকে নতুন সংকটে ফেলতে ষড়যন্ত্র করছে জামায়াত। তাদের আহ্বান রুখে দিতে হবে অপতৎপরতা, নিশ্চিত করতে হবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ বিদায়ে গার্ড অফ অনার এবং সর্বস্তরের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন শিল্পের জাদু কাঠির ছোঁয়ায় জাতির জাগরণের সাধক লাখো নবীনের শিল্পগুরু মোস্তফা মনোয়ার। মঙ্গলবার সকাল 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। শ্রদ্ধা জানাতে ছুটে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে যাওয়া ভক্ত অনুরাগীরা জানান, হয়তো আর কোনো পুতুল তার স্পর্শে প্রাণ পাবে না, ক্যানভাসে উঠবে না নতুন কোনো রঙের বিষয়। তবে মোস্তফা মনোয়ার হারিয়ে যাবেন না, তিনি বেঁচে থাকবেন প্রতিটি শিশুর কল্পনায়, প্রতিটি শিল্পীর অনুপ্রেরণায়, প্রতিটি রঙের গল্পে। শিল্পী মোস্তফা মনোয়ারের মৃত্যুতে শিল্পাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন বিটিভির প্রাঙ্গণে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন যে প্রিয় শিল্পীকে বিদায় জানাতে নিশ্চয়ই সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছে, কি খবর রয়েছে আপনার কাছে সর্বশেষ? অর্থে আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রয়েছি। আর কিছুক্ষণ আগে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে শেষ বিদায় জানিয়েছেন এখানকার শিক্ষার্থী এবং শিক্ষক এবং সাবেক যে শিক্ষার্থীরা এবং তার যে সহপাঠীরা ছিলেন, তারা সবাই তাকে শেষবারের মতো এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। আর এখান থেকে তাকে বনানী কবরস্থানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাকে দাফন করা হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সকাল 11:30টায় তাকে রাখা হয় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে আমরা দেখেছি যে মানুষ ছুটে এসেছেন তার যেই রেখে যাওয়া যেই কৃতকর্ম, রেখে যাওয়া যেই সৃষ্টি, সেগুলোকে শ্রদ্ধাবোধ রেখেই কিন্তু তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা দেখেছি যে সন্তান তার মাকে নিয়ে এসেছেন, আবার বাবা তার ছেলেকে নিয়ে এসেছেন। মূলত তার যেই শিশুদের নিয়ে তার যে ভাবনা, শিশুদের নিয়ে তার যে সৃষ্টি, বা আমরা যেটি জানি যে পুতুলের মাঝে যে কথা বলানোর যে চেষ্টা, এই যে তার যে সৃষ্টিগুলো রয়েছে, এই সৃষ্টির মধ্যে মূলত তাকে সম্মান জানানোর যেই মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছি। একই সাথে যারা এসেছেন তারা বলছেন যে তার কৃতকর্ম ভবিষ্যতের যেই প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকে ত্বরান্বিত করবে। একই সাথে সাংস্কৃতিক যে অঙ্গন রয়েছে সেই অঙ্গনের যে তার যে ভূমিকা, সেই ভূমিকারও কিন্তু প্রশংসা করেন তিনি। একই সাথে সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করার লক্ষ্যে তার যে প্রচেষ্টা এবং তার যে সৃষ্টিকর্ম রয়েছে সেগুলো ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা। তবে শেষ বিদায়ে তার যে ভক্তবিন্দু এবং শুভাকাঙ্ক্ষী বা শিক্ষার্থী যারা ছিলেন তারা আমরা দেখেছি যে চারুকলা অনুষদে অশ্রুসিক্ত নয়নে তাকে সবাই বিদায় জানিয়েছেন। এই ছিল চারুকলা অনুষদ থেকে আমার কাছে সবশেষ অর্থী।
ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম জানাচ্ছিলেন চারুকলা থেকে। ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার কারণে শিক্ষা খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এলোমেলোভাবে এই বিগত সরকারগুলো কাজ করেছে, স্পেশালি ইন শিক্ষা সেক্টর, আমাদেরকে এটা অ্যাড্রেস করতেই হবে। আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব দৌড় লাভ ঝাপ দিয়ে গেলেন, ওরা বললো যে এই সময় আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিসক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। কমতে শুরু করেছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ নদীর পানি, তবে দুধকুমার এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সব মিলিয়ে কুড়িগ্রামের প্রায় 10,000 মানুষ পানিবন্দী। এদিকে লালমনিরহাটে পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, আর তার পাশেই অসহায় চোখে দাঁড়িয়ে নিজেদের সর্বনাশ দেখছেন নদীপাড়ের বাসিন্দারা। সকালে দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। তীব্র স্রোতে কুড়িগ্রামে ভেঙেছে নাগেশ্বরীর বামনডাঙ্গা এলাকার বেড়িবাঁধ। তলিয়ে যায় 204 হেক্টর ফসলি জমি, পানি ঢুকেছে লোকালয়েও। সব মিলিয়ে জেলার অন্তত 10,000 মানুষ পানিবন্দী। কিছু কিছু বাড়ি পানি উঠে গিয়েছে তো, আর কিছু বাড়ি ওঠে নাই, দিলে সরা করে নিয়েছে, একটু কম উঠছে। ওরা ভাঙছে না, ওরা লৌকি আনছে, লৌকি আনিয়ে ওরা কিছু বস্তা আমরা দিছি, বস্তা দিছি, তা এই পর্যন্ত মনে হলো আটকে নাই। এদিকে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা চলছে। আগামী 3 থেকে 4 দিন পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে 36 ঘন্টা পর কমতে শুরু করেছে লালমনিরহাটের তিস্তার পানি। নিম্ন অঞ্চলের বেশ কিছু এলাকায় এখনো পানি রয়েছে। পানিবন্দী প্রায় 2,000 মানুষ। পানি আস্তে আস্তে কমলেও আপনার কিছু কিছু নিম্ন অঞ্চলে, আপনার বাড়ির দিকে, আপনার আদিত্যের ওইদিকে নিম্ন অঞ্চলগুলো এখনো অনেকেই পানিবন্দী আছে। এখনো মাসের বাড়িতে, জমিতে, ঘরে ঘরে এখনো পানি আছে। এদিকে ভারী বৃষ্টিপাতে আগামী 72 ঘন্টা আবারও বিপদসীমা পেরোতে পারে নদীর পানি, এমন আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। আগামী 48 ঘন্টায় দেশে এবং উদানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা মোকাবেলায় সরকারিভাবে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা কর্মচারীরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ঘোষণা এবং কর্মী বান্ধব গ্রামীণফোন গঠনেরও প্রস্তাব দেন তারা। মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, 2010 থেকে 2012 সালের মধ্যে চাকরি ছেড়ে যাওয়া শতাধিক কর্মীর প্রায় 33 কোটি 84 লাখ টাকা বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানিয়ে 6 দফা প্রস্তাবও তুলে ধরেন তারা। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টি, আউটসোর্সিং কর্মীদের স্থায়ীকরণ, চাকরি নিরাপত্তা নিশ্চিত করা, মোবাইল ডেটার মূল্য কমানো, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার এবং যথাযথ কর ভ্যাট পরিশোধ। তাদের ভাষ্য, এটি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, শ্রমিকের ন্যায্য অধিকার, গ্রাহকের স্বার্থ এবং টেকসই টেলিযোগাযোগ খাত নিশ্চিত করতেই এই উদ্যোগ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, ওয়াশিংটন সমঝোতা মেনে চললে তেহরানও প্রতিশ্রুতি রক্ষা করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরানের অনুরোধেই দোহায় 2 দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজা ও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। আর এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।